হ্যালো অল অফ ইউ। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 12-এ কস্টের একদম ফার্স্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে কস্ট অফ মেটেরিয়াল, সেটা আমরা দেখতে চলেছি। যার বাংলা হচ্ছে কাঁচামালের ব্যয়। তো এই চ্যাপ্টারে মেন পোর্শন যেটা, সেটা কি থাকে, যে প্রিপারেশন অফ স্টোর লেজার, এটা আমাদের করতে দেয়। যেখানে আমাদের 4 মার্কসের অঙ্ক আসবে, আর সেক্ষেত্রে আমাদের স্টোর লেজার বানাতে লাগবে। স্টোর লেজার বানানোর 4খানা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি ফিফো, লিফো, সিম্পল অ্যাভারেজ আর হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ। এই প্রত্যেকটা পদ্ধতি জানার আগে আমরা জেনে নিই যে স্টোর লেজার জিনিসটা কি। আমরা তো বলে তো দিলাম স্টোর লেজার, কিন্তু স্টোর লেজার জিনিসটা কি সেটার কনসেপ্টটাকে বুঝে নিই। তাতে কি হবে, আমাদের অঙ্ক করার সময় অনেকটা সুবিধা হবে। তো কনসেপ্টটা কি, কোম্পানিতে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে। পারচেস ডিপার্টমেন্ট থাকে, সেলস ডিপার্টমেন্ট থাকে, প্রোডাকশন ডিপার্টমেন্ট থাকে, তো বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে। তো ডিপার্টমেন্ট সেই তার কাজগুলোকে মেনটেন করে। তো স্টোর লেজার বানানো কোন ডিপার্টমেন্টের কাজ? স্টোর ডিপার্টমেন্টের কাজ। সবার আগে এটা বোঝো যে এই স্টোর লেজারটা কে বানাবে? স্টোর ডিপার্টমেন্ট বানাবে। ঠিক আছে? তো আমরা দেখে নিচ্ছি একটা কোম্পানিতে কি বলেছে। পারচেস ডিপার্টমেন্ট আছে, স্টোর ডিপার্টমেন্ট আর প্রোডাকশন ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টগুলো আছে। এবার আমরা কার দিক থেকে বই বানাচ্ছি? কার বই বানাচ্ছি? আমরা বানাচ্ছি স্টোর লেজার, মানে স্টোর ডিপার্টমেন্টের। তো যখন পারচেস হবে, যখন কোনো ইউনিট পারচেস হচ্ছে, তখন পারচেস হয়ে কাকে পাঠাবে? পারচেস ডিপার্টমেন্ট স্টোর ডিপার্টমেন্টকে পাঠাবে। স্টোর ডিপার্টমেন্ট নাথিং বাট আ গুদাম ঘর, যেখানে আমাদের সব জিনিসগুলো রাখা হয়। তাহলে সেটা কি হচ্ছে, পারচেস ডিপার্টমেন্ট কাকে পাঠালো? স্টোর ডিপার্টমেন্টকে। এবার স্টোর ডিপার্টমেন্ট যখন যখন দরকার হবে, সে তখন প্রোডাকশন ডিপার্টমেন্টকে পাঠাবে। আমাদের উদাহরণে দেখতে পাচ্ছি দুখানা প্রোডাকশন ডিপার্টমেন্ট, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এই ডিপার্টমেন্টগুলোকে দরকার হলে স্টোর ডিপার্টমেন্ট পাঠিয়ে দেবে। এবার একটা জিনিস বলো, যখন পারচেস ডিপার্টমেন্ট স্টোর ডিপার্টমেন্টকে পাঠাচ্ছে, তখন স্টোর ডিপার্টমেন্টের কাছে কি হবে? সেটা রিসিপ্ট। তখন সেটা স্টোর ডিপার্টমেন্টের কাছে সেটা রিসিপ্ট। আর যখন স্টোর ডিপার্টমেন্ট প্রোডাকশন ডিপার্টমেন্টকে পাঠাবে, তখন সেটাকে কি বলা হবে? ইস্যু। তখন সেটাকে কি বলা হবে? ইস্যু। এবার স্টোর লেজারটা কেন বানানো হয়? কারণ দেখা হয় যে রিসিপ্ট আর ইস্যু করার পর কতটা স্টক স্টোর ডিপার্টমেন্টের কাছে পড়ে আছে। তো সেটাকে কি বলবো? সেটাকে বলা হবে ব্যালেন্স। যে কতটা কি পড়ে আছে সেটা জানার জন্য, কতটা রেটের কতটা কি পড়ে আছে সেটা জানার জন্য আমাদের ব্যালেন্স কলাম থেকে আমরা জানতে পারি। তো স্টোর ডিপার্টমেন্টের কাজ হচ্ছে এটা। এবার একটা জিনিস বলো, যদি যদি প্রোডাকশন ডিপার্টমেন্ট এ ডিপার্টমেন্ট বি কে কোনো কিছু পাঠায়, ট্রান্সফার করে, কোনো স্টক ট্রান্সফার করে, তাহলে কি স্টোর ডিপার্টমেন্ট ইনভলভ আছে? নেই। তাহলে সেটা এখানে আসবে না। তাহলে সেটা যদি একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টের ট্রান্সফার, আমাদের এই স্টোর লেজারে আসবে না। বোঝা গেল কেন আসবে না? কারণ ডিপার্টমেন্ট এ ডিপার্টমেন্ট বি কে পাঠিয়ে দিচ্ছে, তাতে স্টোর ডিপার্টমেন্ট কোনো ইনভলভ নেই, তাহলে ওর খাতায় আসবে না। এবার আমাদের অনেক সময় একটা ওয়ার্ড আসে, সেটা হচ্ছে কি শর্টেজ। কি আসে? শর্টেজ। এই শর্টেজ কথা মানে কি? মানে প্রোডাকশন ডিপার্টমেন্ট প্রোডাকশন করতে করতে অনেক সময় শর্ট পড়ে যায়, র মেটেরিয়ালস যেটা দরকার হয় সেটা শর্ট পড়ে যায়। তাহলে তখন কি হচ্ছে? প্রোডাকশন ডিপার্টমেন্টে শর্ট পড়েছে, তখন কি করবে? স্টোর ডিপার্টমেন্ট প্রোডাকশন ডিপার্টমেন্টকে পাঠাবে। তাহলে তখন সেটা কি হবে? ইস্যু হবে। তখন সেটা কি হবে? ইস্যু হবে। বোঝা গেল? তাহলে যদি শর্টেজ বলে, তখন সেটাকে আমরা ইস্যু করব। কেন করব? কারণ প্রোডাকশন প্রসেসে কম পড়েছিল, তাই জন্য স্টোর ডিপার্টমেন্ট প্রোডাকশন ডিপার্টমেন্টকে পাঠাচ্ছে, তার জন্য সেটাকে বলা হবে ইস্যু। যদি ডিপার্টমেন্ট এর থেকে ডিপার্টমেন্ট বি তে যায়, তাহলে সেটাকে কি বলা হবে? ট্রান্সফার। আর ট্রান্সফার তাহলে স্টোর ডিপার্টমেন্টে আসবে না, কারণ স্টোর ডিপার্টমেন্ট ওর মধ্যে ইনভলভ নেই। আচ্ছা, এবার যদি বলে যে প্রোডাকশন ডিপার্টমেন্ট রিটার্ন করেছে, কি করেছে? রিটার্ন করেছে, তাহলে কি হবে ওটাকে? স্টোর ডিপার্টমেন্ট কি বলবে? গুডস আসছে। আর তাহলে সেটাকে কি বলা হবে? রিসিপ্ট। সেটাকে কি বলা হবে? রিসিপ্ট। তো এই কথাগুলো বোঝা গেল। তিনখানা কথা বললাম, সেটা হচ্ছে কি, এক নম্বর বললাম হচ্ছে শর্টেজ। শর্টেজ নাথিং বাট আ ইস্যু, কারণ প্রোডাকশন করতে করতে গিয়ে কম পড়েছিল, সেটাই হচ্ছে শর্টেজ। তাহলে সেটাকে আমরা ইস্যু হিসাবে দেখাবো। নেক্সট বললাম ট্রান্সফার। ট্রান্সফার কার মধ্যে? ফ্রম এ টু বি, মানে দুটো ডিপার্টমেন্টের মধ্যে যদি ট্রান্সফার ঘটে, তাহলে কি হবে? নো এন্ট্রি। নো এন্ট্রি। বোঝা গেল? কারণ এটা ডিপার্টমেন্টের মধ্যে ঘটেছে, তাহলে সেটা আমাদের আসবে না। নেক্সট হচ্ছে
শর্টেজ, যদি শর্টেজ হয় তাহলে সেটাকে আমরা কি করব, ইস্যু। আর লাস্ট বলেছিলাম সেটা হচ্ছে রিটার্ন। রিটার্ন এবারে এই রিটার্নটা দুটো হতে পারে। যদি প্রোডাকশন ডিপার্টমেন্ট, যদি প্রোডাকশন ডিপার্টমেন্ট স্টোরকে করে, যদি প্রোডাকশন ডিপার্টমেন্ট কাকে করছে, স্টোরকে করছে, তাহলে সেটাকে কি বলা হবে, সেটা কি হবে, রিসিপ্ট। কারণ স্টোর ডিপার্টমেন্টের কাছে চলে আসছে, সেটা হবে কি, রিসিপ্ট। যদি প্রোডাকশন ডিপার্টমেন্ট স্টোর ডিপার্টমেন্টকে করে তাহলে সেটাকে কি বলা হবে, রিসিপ্ট। আর যদি আর যদি স্টোর ডিপার্টমেন্ট, স্টোর ডিপার্টমেন্ট কাকে করে, পারচেস ডিপার্টমেন্টকে করে, পারচেস ডিপার্টমেন্টকে করে, তাহলে সেটাকে কি বলা হবে, তাহলে স্টোরের থেকে এখন কি মাল চলে যাচ্ছে, তাহলে সেটাকে বলা হবে ইস্যু। সেটাকে কি বলা হবে, ইস্যু। এত অব্দি বোঝা গেল? আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। যদি কনসেপ্টে কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি সেটা রেসপন্স করে দেবো। নেক্সট আমরা দেখে নিই প্রোফর্মাটা কিরকম হয়, তারপর আমরা মেথডগুলোতে আসছি। প্রোফর্মা কিরকম করব, আমরা কি জানলাম, তিনখানা জিনিস আমাদের মেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, রিসিপ্ট, ইস্যু আর হচ্ছে ব্যালেন্স। তাহলে আমরা তিনখানা কলম করে নিচ্ছি, সেটা হচ্ছে কিসের, ফার্স্ট হচ্ছে রিসিপ্ট, তারপর হচ্ছে ইস্যু, তারপর হচ্ছে ব্যালেন্স। রিসিপ্ট মানে কখন কখন স্টোর ডিপার্টমেন্টের কাছে মাল আসছে, সেটা হচ্ছে রিসিপ্ট। মাল আসছে মানে গুডস আসছে, গুডস আমাদের কি হবে, বিভিন্ন কোয়ান্টিটিতে হবে, যে এতটা, এত কেজি, এত কেজি, বিভিন্ন কোয়ান্টিটিতে হতে হবে, বিভিন্ন রেটে হবে, আর সেটার সাথে গুণ করে আমাদের কি আসবে, অ্যামাউন্ট আসবে। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা তিনটে করে কলাম হচ্ছে কি কি, একটা হচ্ছে কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। কারণ যখনই আমি কিনছি তাহলে সেই ক্ষেত্রে সেটা কোয়ান্টিটি থাকবে আর রেট থাকবে, আর সেটাকে আমরা গুণ করে অ্যামাউন্টটা বসাবো। নেক্সট হচ্ছে ডেটকে একটা কলম কাটবো, কারণ ডেটটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, কবে কি হচ্ছে সেটা আমাদের লিখতে লাগবে। আর লাস্ট হচ্ছে আমরা কি করব, রিমার্কস করব। রিমার্কস মানে আমরা কি করব, এখানে কোনটা ওপেনিং স্টক, কোনটা ক্লোজিং স্টক, মানে শেষে লিখে দেব ক্লোজিং স্টক। তারপর যদি কোনো শর্টেজ পড়ে, শর্টেজে লিখে দেবো শর্টেজ, ওই ডেটে গিয়ে লিখে দেবো শর্টেজ। মানে রিমার্কস দিয়ে দেওয়া যে এখানে কি হচ্ছে। দরকার পড়লে এখানে লিখে দেবো ওপেনিং ব্যালেন্স বা ওপেনিং স্টক, যেটা ইচ্ছা, শুরুতে যেটা থাকবে সেটা হচ্ছে রিমার্কস দেওয়া। তো এত অব্দি বোঝা গেল? এবার আমরা চলে আসি, যে আমরা দেখলাম যে মেথডগুলো আছে, চারখানা মেথড, এই চারখানা মেথডের ব্যাপারে আসি, যে কোন মেথড কি বলে। আর তারপরে আমরা ডাইরেক্ট অঙ্ক শুরু করে দেবো। সবার ফার্স্ট ফিফো। ফিফো মানেটা কি, মানে ফিফো কোনটা হচ্ছে, যদি দেখা যাচ্ছে আমার কাছে দুটো প্রোডাক্ট ইউনিট আছে, সাপোজ 500 খানা ইউনিট আছে, কত করে, দেখা যাচ্ছে 5 টাকা করে। আর আমার কাছে 400 ইউনিট আছে, কত করে, দেখা যাচ্ছে 3 টাকা করে। দুখানা আমাদের ইউনিট আছে। যখন আমি ইস্যু করব, যখন মানে ফিফোর আন্ডারে কি হবে, যখন আমি ইস্যু করব, ফিফোর কথা পুরো নাম হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা ফার্স্টে এসেছে সেটা ফার্স্টে যাবে। তাহলে এই দুটোর মধ্যে ফার্স্টে কোনটা আছে, ফার্স্টে আছে কোনটা, এইটা। তাহলে এখান থেকে আমরা আগে ইস্যু করব। তাহলে ইস্যু করার প্রত্যেকটা মেথডের মধ্যে পার্থক্য কোথায় হবে, ইস্যুতে হবে। তাহলে যখন ইস্যু করব, ধরো যাক আমি ইস্যু করছি কত, 200, তাহলে 200 কোনখান থেকে নেব, এখান থেকে নেব, প্রথমের থেকে। তাহলে 200 কত রেটে যাবে, 5 টাকা রেটে। যদি করি আমি 500, তাহলে কোনখান থেকে নেব, পুরো এখান থেকে নেব, কত রেটে, 5 টাকা রেটে হয়ে গেল। কিন্তু যদি আমাকে করতে লাগে 600, তাহলে আমরা কি করব, তাহলে প্রথমে 500 তো নেব, মানে যদি আমাদের করতে লাগে 600, সেটা কিভাবে করব, প্রথমে 500 তো নেব, কত রেটে নেব, 5 টাকা রেটে, বাকি যতটা কম পড়বে সেটা পরেরটা থেকে নেব, মানে 100 নেব, কত রেটে, 3 টাকা রেটে। আশা করি বোঝা গেল? প্রত্যেকটা মেথডের মধ্যে ডিফারেন্স একটা জায়গাতেই হবে, সেটা হবে কি, ইস্যুতে। এবার নেক্সট, এটাই যদি কি হয়, এটাই যদি কি হয়, লিফো হয়। লিফো হলে কি হবে, সেম একটা উদাহরণ দেখে নিচ্ছি, যে আমাদের কাছে কি ছিল, আমাদের কাছে 500 ইউনিটের 500 ইউনিট 5 টাকা করে, আর হচ্ছে 400 ইউনিট 3 টাকা করে ছিল। এবার যদি লিফোর আন্ডারে আমরা ফার্স্ট 200 ইউনিট ইস্যু করি, তাহলে কি করব, লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যেটা লাস্টে এসেছে সেটা ফার্স্টে বেরাবে। লাস্টে কোনটা আছে দুটোর মধ্যে, 400টা, তাহলে সবাই ফার্স্ট 400 থেকে নেব, মানে 200 ইস্যু করব, কত রেটে, 3 টাকা রেটে। নেক্সট যদি 500 ইস্যু করতে লাগে তাহলে কি করব, আগে 400 নেব,
তারপর দরকার পড়লে 500 নেব। তাহলে কিভাবে করব? যদি 500 ইস্যু করতে লাগে তাহলে কি করব? সবার ফার্স্ট 400 নেব। কত রেটে? ৳3 রেটে। নেক্সট কি করব? 100 নেব। যতটা দরকার। কত রেটে? ৳5 রেটে। যদি 600 ইস্যু করতে লাগে তাহলে কি করব? 600 ইস্যু করব। সবার ফার্স্ট কত রেটে করব? 400 টা মানে লাস্টেরটা। লাস্ট ইন ফার্স্ট আউট। আর তারপর কি করব? 200 করব। কত রেটে? ৳5 রেটে। তো এরপর আসছে আমাদের হচ্ছে কি? সিম্পল এভারেজ আর ওয়েটেড এভারেজ। তো সিম্পল এভারেজ আর ওয়েটেড এভারেজের আমি বলব যে এটার তোমরা একবারে অঙ্ক করতে গিয়ে ভালো মতো বুঝবে। কিন্তু তবুও আমি কনসেপ্টে জাস্ট একটা ছোট্ট করে বলে দিচ্ছি। জাস্ট মাথায় রাখো। শুধু মুখে বলে দিচ্ছি, ভালো মতো মনে রাখো। সেটা হচ্ছে কি? সিম্পল এভারেজের ক্ষেত্রে যখন স্টোর ডিপার্টমেন্ট ইস্যু করবে তখন দেখবে যে তার কাছে কত রেট অ্যাভেলেবেল আছে। সেই রেটগুলোকে সে কি করবে? এভারেজ করবে। যেরকম যদি এখন স্টোর ডিপার্টমেন্ট কি করে? ইস্যু করে, তখন সে কি দেখবে কত রেট তার কাছে অ্যাভেলেবেল আছে সেগুলো অ্যাভারেজ করবে। যেরকম আমরা কি দেখতে পাচ্ছি কত রেট আছে? ৳5 রেটে আর ৳3 রেটে। তাহলে কি করবে? 5 প্লাস 3 ডিভাইড বাই 2 করে 4 এ সে ইস্যু করবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সিম্পল এভারেজ। আর ওয়েটেড এভারেজের ক্ষেত্রে কি হবে? যখন ইস্যু হবে, যখন ইস্যু করবে, তখন কিভাবে ইস্যু করবে? যে ব্যালেন্সে দেখবো আমাদের কতটা অ্যামাউন্টের জিনিস আছে, আর তাকে ডিভাইড করব কি দিয়ে? কোয়ান্টিটি দিয়ে। কোয়ান্টিটি ডিভাইড করবো, তাতে আমাদের রেট আসবে। সেই রেটে আমরা ইস্যু করব। বাকিটা তোমাদের যদি, আমি জানি অতটা সেরকম অত ক্লিয়ার হয়নি ব্যাপারটা, সিম্পল অ্যাভারেজ আর ওয়েটেড অ্যাভারেজ। তো এটা তোমাদের অঙ্ক করতে গিয়ে পুরোটা ক্লিয়ার হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও।